বাত্যবাবু শিক্ষামন্ত্রী হিসেবে সম্পূর্ণ অযোগ্য শুধু নয়, বেমানান ওই পোস্টার জন্য। ক্ষমা করবেন আমাকে, নাহলে আপনি তো একজন অধ্যাপক, আপনি ভালো করে জানেন ভারতবর্ষের সংবিধান এর বলা আছে মেরিট কাম ফার্স্ট। তারপরে এই যে যোগ্য ছেলে মেয়েগুলোকে রাস্তায় বসিয়ে রেখে অযোগ্যদের হয়ে আপনি সাবাল করেন ওই সিটে বসে, কষ্ট হয়। এই 32,000-এর এই আবির খেলা, এই আনন্দ সবাই নয়, একটা বড় অংশ এটা করেছে, পয়সা দিয়ে চাকরিটা পেয়েছে, অযোগ্য। একটা অংশ যোগ্য, তারা সাফার করবে, দুঃখিত, এটা বেশি দিন থাকবে না। তাসের ঘরের মতো ভেঙে পড়বে সুপ্রিম কোর্টে মামলা। তৃণমূল চুরি করে, দোষ হয় গিয়ে জাস্টিস সিনহা, জাস্টিস প্রাক্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, আইনজীবী ফিরদৌস শামীম, আইনজীবী কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সুদীপ্ত দাশগুপ্ত। এই শ্রেণী শত্রুগুলো ছিল বলেই তো আজকে এই চাকরি চুরি, পুকুর চুরি তৃণমূল যেটা করেছে সংগঠিতভাবে, হাইকোর্টের ভাষায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি, 17 কলায় চুরি করেছে, এটা তো বাইরে এসছে নাকি? শুধুমাত্র যে শিক্ষক শিক্ষিকারা বলছে অভিজিৎ গাঙ্গুলিকে সেটাই নয়, ব্রাত্য বসু থেকে কুণাল ঘোষ, যে প্রশ্ন বারংবার উঠছে যে চাকরি খাওয়ার বিনিময়ে কি এমপি টিকিট অর্থাৎ সাংসদ হয়েছিলেন। দেখুন, তৃণমূল নেতারা এই প্রশ্নগুলো করবে, এটা তাদের পলিটিক্যাল কৌশলের অংশ। এতদিন এই চাকরি চুরির কী রায় আসবে এটা নিয়ে ততস্থ এই তৃণমূল নেতারা 39টি বিএলওর লাশ খুঁজে বেরিয়েছে, তাই তো? শুনতে খারাপ লাগবে, আমি যারা গত হয়েছেন বিভিন্ন কারণে, মানসিক চাপে, তৃণমূল নেতাদের দেখানো ভয়ভীতিতে, ঠিক আছে, মানসিক চাপে, যাই কারণে হোক, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এই লাশটা তো তৃণমূল নেত্রী কুড়িয়েছেন। আজকে 32,000 চলে এসছে তাদের হাতে গরম কেক। এখন আর এরা এই বিএলওদের নিয়ে একটা কথা বলবে না। ওদের একটা বেঁচে থাকার অবলম্বন তৃণমূলের চাই, ওদের দুর্নীতি টাকা লুকোনোর জন্য একটা কোনো তথ্য চাই, খবর চাই, সেটাকে বাজারে কুণাল ঘোষ থেকে শুরু করে সবাই ঝাঁপিয়ে পড়েন। বাত্যবাবুকে আমি খুব শ্রদ্ধা করি, ভালো নাট্যক ব্যক্তিত্ব, তার বাবাও খুব অনেস্টলি বিষ্ণু বসু খুব বড় মাপের অধ্যাপক ছিলেন, বামপন্থী ছিলেন, কিন্তু বাত্যবাবু শিক্ষামন্ত্রী হিসেবে সম্পূর্ণ অযোগ্য শুধু নয়, বেমানান ওই পোস্টার জন্য। ক্ষমা করবেন আমাকে, নাহলে আপনি তো একজন অধ্যাপক, আপনি ভালো করে জানেন ভারতবর্ষের সংবিধান এর বলা আছে মেরিট কাম ফার্স্ট। তারপরে এই যে যোগ্য ছেলে মেয়েগুলোকে রাস্তায় বসিয়ে রেখে অযোগ্যদের হয়ে আপনি সাবাল করেন ওই সিটে বসে, কষ্ট হয় যে ওই সিটে স্বাধীনতার পরে বাংলায় কত বড় বড় শিক্ষামন্ত্রীকে আমরা পেয়েছি, কত বড় বড় মাপের বাগ্মী শিক্ষামন্ত্রীকে আমরা পেয়েছি। শুধু পাইনি, ওই বাড়িটাও বিদ্যাসাগর মহাশয়ের নামে, রামানুজন সাহেবের নামে, ঠিক আছে, রাহুল সংস্কৃতায়নের নামে শিলিগুড়িতে কাউন্সিল অফিস, শিক্ষা দপ্তরের এই বড় বড় অফিসগুলো, মানে ভাবতে অবাক লাগে। তাই যে একটা দিনের আলোর মতন পরিষ্কার চুরিকে কিভাবে জাস্টিফাই করে পলিটিক্যাল মাইলেজ পাওয়ার জন্য কখনো জাস্টিসকে গালাগালি করতে হচ্ছে, কখনো তার রায়কে গালাগালি করে সুপ্রিম কোর্ট বা সংবিধানকে কোণঠাসা করতে হচ্ছে, সংবিধানের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে, আর কখনো বা সাফে মিথ্যে কথা বলে এই চোরদের পাশে থাকতে হচ্ছে। অর্থাৎ সৎ মানুষ যারা আমাদের রাজ্যের বাঙালি ছেলে মেয়েরা, যাদের চাকরিটা চুরি হয়েছে মানে তাদের সাথে একটা প্রতারণা হয়েছে, সেই প্রতারণার সপক্ষে গুণগান গাইতে হচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রীকে। আমি কুণালকে নিয়ে বেশি কিছু বলছি না, কুণালবাবু তো তেমনই, কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী বলুন তো, তিনি তো, আমি শুনেছিলাম শিল্পকর্মের সাথে যুক্ত যারা, শিল্পকর্ম ক্রিয়েটিভ ওয়ার্কের সাথে, তারা নাকি একটু সফিস্টিকেটেড হয়। এই কোন সফিস্টিকেটিজমের উদাহরণ বলছেন, রাখলেন তিনি নজির? ইতিহাস কিন্তু কথা বলবে, ইতিহাস কথা বলবে, এগুলো সব ডকুমেন্টস হয়ে রইল। কিন্তু কুণাল ঘোষের বিরুদ্ধে আদালত অবমাননা হচ্ছে, তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কেন তদন্ত করবে না প্রধান বিচারপতি? প্রশ্ন তুলছেন কুণাল ঘোষ। না দেখুন, অনেক কিছু, অনেক ধরনের কথা বলবে, অভিজিৎ বাবুকে নিয়ে বলবে, এরকম তৃণমূল রাজনীতিকরণ করতে গিয়ে অনেক লোকের সম্পর্কে অনেক কথা বলেছেন। তার দলে চলে গেলেই দোয়া তুলসী পাতা। মনে নেই রাজীব বন্দ্যোপাধ্যায় বনমন্ত্রী ছেড়ে গিয়ে টপকে বিজেপিতে জয়েন করার সাথে সাথে রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্টেটমেন্ট দিয়েছিল রাজীবের বিরুদ্ধে বনসহায়ক রিক্রুটমেন্টের নাকি ভুরি ভুরি অভিযোগের কাগজ তার কাছে আছে। আচ্ছা, একজনের বিরুদ্ধে মামলা হয়েছিল ওনার বিরুদ্ধে, টপকে রাজীব ভোটের পরে আবার যখন হাউমাউ করে কাঁদতে কাঁদতে দিদির চরণে এসে হাজির হলেন, আজ অবধি আমি শুনলাম না
রাজ্যের মুখ্যমন্ত্রীর ওই সেই কথিত বনসহায়ক রিক্রুটমেন্টের রাজীব নাকি টাকা খেয়েছে, চুরি বহু বেআইনিভাবে চাকরি দিয়েছে, তিনি তদন্ত করবেন, সেই তদন্তটা কোথায় গেল? অর্থাৎ আপনি চুরি করলে তার বিরুদ্ধে আপনি যদি কেউ কথা বলে তাহলে আপনি হচ্ছেন মহাবদমাশ লোক, লম্পট লোক। চুরি করেছি, এই দেখো আমি ভোটে জিতেছি। এই যে ধর্ষণ হয়েছে, এই দেখো আমি ভোটে জিতেছি। এই যে আপনি হাসপাতালে ভর্তি হয়েছেন, আপনার কিডনিটা নেই, আপনার চোখটা চুরি হয়ে গেছে, এই নাও সিভিক ভলেন্টিয়ারের চাকরি। এইটা হচ্ছে তৃণমূলের বেঁচে থাকার রসদ রে বাবা। আজকে এই চাকরি যেহেতু যৎসামান্য হলো তৃণমূলের চুরিটা জাস্টিফাই হয়ে গেছে, তাই ওরা উল্লাস নৃত্য নাচছেন। আমি আপনাকে হলপ করে আজ সন্ধ্যাবেলা বলে রাখলাম, 26,000-এর এই 32,000-এর এই আবির খেলা, এই আনন্দ সবাই নয়, একটা বড় অংশ এটা করেছে, পয়সা দিয়ে চাকরিটা পেয়েছে, অযোগ্য। একটা অংশ যোগ্য, তারা সাফার করবে, দুঃখিত, ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। কিন্তু এইটুক বলতে পারি, এই চোররা যেভাবে উল্লাস নৃত্য করে আগামী চুরির জন্য ইন্সপায়ার হলো এই রায়ের ফলে, এই রায় তো তাদেরকে বেগ দিল, একটা প্রিভিলেজ দেবে, এরপরে এদেরকে একটা প্রেসিডেন্ট তৈরি হলো এদের চুরিটার। এটা বেশি দিন থাকবে না, তাসের ঘরের মতো ভেঙে পড়বে সুপ্রিম কোর্টে মামলাটা, মিলিয়ে নেবেন। ভগবান নয় শয়তান অভিজিৎ গাঙ্গুলি, কল্যাণ ব্যানার্জি বলছেন, সিনিয়র অ্যাডভোকেট তিনি। আহা, কোন সময় বলেছেন? রাতে না সন্ধ্যেবেলা? একদম রায়ের পরপর, রাতের পরপর। দেখুন, ওই লোকটা তো বুদ্ধবাবুর মতন মানুষকেও কত অপমান করেছিল, জুতো নিয়ে মাথায় নিয়ে ঘুরবো, হ্যান ত্যান। আমি দেখুন, মিউনিসিপ্যালিটি নর্দমার, যিনি মুখ খুললে মিউনিসিপ্যালিটি নর্দমার মতন দুর্গন্ধ বেরোয়, তাকে নিয়ে কেন স্টেটমেন্ট চাইছেন? তিনি তো এটা বলবেন। ওই একের পর এক যখন এই কল্যাণবাবু মুখে চুন লাগিয়ে চলে আসেন সুপ্রিম কোর্ট থেকে, একবার গিয়ে বুম নিয়ে জিজ্ঞাসা করেছিলেন তাকে যে স্যার ডিএ মামলাটা, আচ্ছা স্যার 26,000, স্যার আপনি তো ঠিক পুজোর মুখে মুখেই আপনি টেন্টেডদের হয়ে শাসক দলের নির্দেশে এবং জনগণের ট্যাক্সের টাকায় আপনি দাগিদের মৌলিক অধিকার চেয়ে হাইকোর্টে গিয়েছিলেন, মুখ চুন করে ফিরতে হয়েছিল স্যার। কই তখন কাকে গালাগালি করেছিলেন? আমার প্রশ্ন তা নয়। দেখুন, এরা থাকবেই, কিটেরা থাকবেই। এই কিটেদের নিয়ে যত কম আলোচনা করবেন তত ভালো। মানুষ এদেরকে মাথায় রাখে না, মনে রাখে না। মানুষ মনে রাখবে আলটিমেটলি সুপ্রিম রায়টায়। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই ফরওয়ার্ড হতে চলেছে এই প্রাইমারি মামলাটা, এবং পিছনে যে আরও দুটো মামলা যেটা ইডি সিবিআই হয়েছে, যার জন্য মানিকবাবু জেলে আর পার্থ চ্যাটার্জিও জেলে, ঠিক আছে, ছিলেন, এই প্রাইমারির জন্য তারা জেল কেটেছে, সেই মামলাটাই কিন্তু চার্জশিট সাপ্লিমেন্টারি পড়ে গেছে। ফাইনাল চার্জশিটটা পড়লে দেখুন আপনি কত ধীরে ইঁদুররা জেলে যায়। যারা বড় বড় খেলা কথা বলছে না, তারা মুখ লুকানোর জায়গা পাবে না। তখন দেখবো আমি কল্যাণবাবু কতটা অপকৃতস্থ অবস্থায় কাকে গালাগালি করে। কিন্তু কিছু বামপন্থী আইনজীবীরা রয়েছে যারা শুধু এই চাকরির ইস্যুতেই বসে আছে। কমরেড, সুপ্রিম কোর্ট যাবেন না? দেখতে চাই শকুনের দাঁতনখগুলো। ওহ, দেখুন, তৃণমূল চুরি করে, দোষ হয় গিয়ে জাস্টিস সিনহা, জাস্টিস প্রাক্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, আইনজীবী ফিরদৌস শামীম, আইনজীবী কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সুদীপ্ত দাশগুপ্ত, কিংবা শামীম আহমেদ, কিংবা আপনার তরুণজ্যোতি তিওয়ারি, বিক্রম চ্যাটার্জি, এরা তো শ্রেণী শত্রু। তো এই শ্রেণী শত্রুগুলো ছিল বলেই তো আজকে এই চাকরি চুরি, পুকুর চুরি তৃণমূল যেটা করেছে সংগঠিতভাবে, হাইকোর্টের ভাষায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি, 17 কলায় চুরি করেছে। এটা তো বাইরে এসছে নাকি? তৃণমূল কাকে চোর বলল তাতে মানুষের কিছু আসে যায় না। মানুষ যাদেরকে হৃদয় ভগবানের স্থান দিয়েছে তারা ভগবানই থাকবে। তাদের শয়তান তৃণমূল বলতে পারে, আয়নায় গিয়ে দেখুন। আর এই কুণাল ঘোষ বা যারা এইসব বলছে, তারা তাদের বাড়ির মানে স্ত্রী, ছেলে মেয়ে, ভাই বোনদেরকে, আত্মীয় স্বজনকে একবার গিয়ে বলবে, আচ্ছা আমি বদমাশ না জাস্টিস গাঙ্গুলি শয়তান? উত্তরটা ওখান থেকেই পেয়ে যাবেন। আমরা আর কি বলবো নতুন করে। দাদা, একেবারেই শেষ প্রশ্ন। আমরা দেখেছি যে দাগিদের তালিকা বারংবার ছেয়ে পাঠিয়েছিলেন অমৃতা সিনহা। একেবারে গতকাল তিনি স্পষ্টত, তার বেঞ্চে আবারও শুনানি ছিল এসএসসি, সেখানে তিনি বললেন যে শুধু দাগি নয়, যোগ্যদের তালিকাও দিতে হবে। হ্যাঁ, মানে আমি তো পরিষ্কার বলছি যে ফ্রম দ্য বিগিনিং ডে আপনার দাগি এবং যোগ্য, অর্থাৎ সেগ্রিগেশন, অন্তত 100 বার ডিভিশন বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ আর সুপ্রিম রাজ্য সরকারের কাছে চেয়েছে আর্টিকেল 12কে, অর্থাৎ
রেকমেন্ডেড অথরিটিকে এসএসসি, অ্যাপয়েন্টমেন্ট অথরিটিকে আর্টিকেল 12 রাজ্য সরকার, তারা জানবে না? আচ্ছা ধরুন এসএসসি পরীক্ষা নিয়েছে রাজ্য সরকার চালিত, অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে বোর্ড, মেধা তালিকাটা কে দেবে? ডোনাল্ড ট্রাম্প দেবে, নরেন্দ্র মোদী দেবে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য দেবে? হয় এটা? আপনি সিগ্রিকেট লিস্ট বের করেননি। আজকে আমরা বারবার বলছি, সত্যি তো বলছি, যেমন সবাই কবি হয় না, কেউ কেউ কবি হয়, যেমন সব খারক হলেও সব খারক খার নয়, তেমনই আমরা এক দাগে যাদেরকে বলছি সবাই দাগি, সেই সবাই দাগি নয়। কিছু কিছু লোক, কিছু দাগি, একটা বড় অংশ দাগি, তৃণমূলকে টাকা দিয়েছে। আজকে যারা দাগি নয়, যারা সত্যিকারের অনেস্টির সাথে, সে 1 জন হোক 10 জন হোক চাকরি পেয়েছে, তাদের শিকন্ডি করে এন্টায়ার প্যানেলটাকে তৃণমূল বাতিল করালো একটাই কারণে, যাতে তৃণমূলের নেতাদের পেটের চামড়া থাকে। তারপরে ওদেরকে আশ্বস্ত করলো মমতা ব্যানার্জি নিজে, দাগিদের, টেন্টেডদের আমি সুস্থ কোথায় রাখা যায় সেই কথাও ভাবছি, বলেছে তো। এবং তার প্রমাণ সুপ্রিম কোর্ট বারবার বলার পরেও এরা কিন্তু ঘুরপথে টেন্টেডদেরকে আবার অ্যাপ্লাই করতে সুযোগ করে দিয়েছিল। ফলে জাস্টিস সিনহার খুব বুদ্ধিমান সত্তার সাথে এই শব্দটা ব্যবহার করেছে। শুধু দাগি নয়, আপনি যারা দাগি আপাতত মনে হচ্ছে, আনটেন্টেড তো কোনো শব্দ নেই, টেন্টেড অ্যান্ড নট স্পেসিফিক্যালি আইডেন্টিফাইড টু বি টেন্টেড, দুটোর লিস্ট আপনি বের করুন, দেখি আপনার চালাকি কত। আমরা মেলাবো, টোটাল ক্যান্ডিডেটের সাথে দুটো যোগ করে মেলাবো, সমান হয় কি না। এটাই তো শুরু হয়ে গেছে নবান্নের 14 তলার কাঁপুনি। আমি জানি না কালকে বোধহয় লাস্ট ডেট ছিল, বের করেছে কিনা, করেনি। আর সুপ্রিম কোর্টে যাওয়ারও মুখ নেই, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যা শুনবে হাইকোর্ট শুনবে। এবার দেখার যে যারা যারা সিএমের সেদিনের ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ বেঁধে সিএমের ABCDEFGH এইসব ফর্মুলার দিকে ঘান নাড়িয়েছিল আর নিজেকে বারবার বলছিল আমরা দাগি নই, এবার 60-এর মধ্যে, ঠিক আছে, সামান্য নম্বর পেয়ে এক্সপিরিয়েন্সের দৌলতে আবার ভেরিফিকেশনে ডাক পেয়ে গেছিল, তারা কোন প্যানেলে র্যাঙ্ক জাম করা নাকি অযোগ্যদের আর কোনো মানে 17 কলার মধ্যে আর কোন কলায় চাকরি পেয়েছে সেটা এখন দেখার। আমি আর নাম বলছি না, সেদিনের মঞ্চগুতে সাজু হয়ে যারা তথাকথিত বিপ্লবপনা করছিলেন এবং এই জাস্টিসদের, এই বিচারপতিদের গালাগালি সকাল বিকাল করে যান ফেসবুকে, মাঠে ময়দানে তৃণমূলের সাথে গলায় মিলিয়ে, তারা এবার কোথায় মুখ লগাবেন? লিস্টটা বেরোতে দিন, ওএমআর শিটটা বেরোতে দিন। 25-এর পরীক্ষারও ওএমআর শিটটা কিন্তু আপলোড করতে বলে দিয়েছে। যদিও বাত্যবাবু বলেছেন যে 140 কোটির SIR-এর ফর্ম আপলোড করা সম্ভব, কিন্তু তাদের দ্বারা 2 লক্ষ সামথিং 11-12-এর ওএমআর নাকি আপলোড করলে হ্যাং হয়ে যাবে ওয়েবসাইট, আপনার সাইট ক্র্যাশ করবে। ঠিক সরকার ক্র্যাশ করে যাবে, সাইট ক্র্যাশ করবে না। উনি জানেন এটা আপলোড হলে সরকার ক্র্যাশ করে যাবে, তাই এত ভয়।